আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। মাই স্টুডেন্টস, আমরা আমাদের পড়া শুরু করলাম আজকে, এবং আজকে আমাদের এই চ্যাপ্টার শেষ হবে, কিন্তু শেষ হবে বাস আল্লাহর রহমতে আমরা দেখি পারি। আজকে আর আমরা সময় নষ্ট করব না, জাস্ট পড়াশোনার মধ্যেই থাকবো ইনশাল্লাহ। আচ্ছা, তোমরা আমাকে ভালো করে বুঝে শুনে বলো তো, আমাদের মনে হয় একটাই টপিকস বাকি আছে, সেটা হচ্ছে টানা তার। স্থির তরঙ্গ আমরা পড়েছি, অগ্রগামী তরঙ্গ পড়েছি, বিট পড়ছি আমরা, তীব্রতা পড়ছি, তারপর ভি সমান সমান এফ ল্যামডা, এফ ইকুয়াল টু ভি ইকুয়াল টু এফ ল্যামডা। এটাও আমরা এটাও আমরা অনেকবার পড়েছি। ওকে, হ্যাঁ, কালকে তো ফিজিক্স এক্সাম, এমসিকিউ এক্সাম। কি মুন্না, ঘুষি দিয়ে তোমার নাক পাঠায় ফেলবো। আজকে পড়াশোনার বাইরে কোনো কথা না। রেডি? আজকের দিনের প্রথম প্রশ্ন লেখো। প্রথম প্রশ্ন আছে। প্রথম প্রশ্নে যাওয়ার আগে তোমরা আমাকে বলো তো, গিটার গিটার তো সবাই অনেকে বাজাইতে পারো আমি জানি, বা অনেকে বাজাইতে দেখছো। একতারা, গিটার, দোতারা, এগুলো দেখছো না? আচ্ছা, গিটারের তারে যখন বাজানো হয়, যে আয়ুব বাচ্চু সেই বিখ্যাত গান, কি কতগুলা গান আছে, আরে কত সুন্দর সুন্দর গান গাইতো লোকটা, তাই না? সে গিটার নিয়ে তো আর একটা গান আছে না? আচ্ছা, এখন আমার প্রশ্ন হলো, গিটারের তারকে আমরা একটা টানা তার বলতে পারি। গিটারের তারকে আমরা একটা টানা তার বলতে পারি, এক। দুই, গিটারের তারে যখন আজকে আমরা প্রমাণ করব, আজকেই প্রমাণ হবে, আজকেই হবে। হ্যাঁ, এই যে দিশা গিটারের সিম্বল দিতেছে, আজকেই প্রমাণ হবে। গিটারের তারের মধ্যে বাড়ি দিলে কেন একটা সুরেলা শব্দ হয়? পাতিলে বাড়ি দিলে হয় না কেন? তাই না? পাতিলে বাড়ি দিয়ে হয় না কেন? দরজার মধ্যে বাড়ি দিয়ে সুরেলা শব্দ হয় না, কিন্তু গিটারের মধ্যে বাড়ি দিবে সুরেলা শব্দ হয়। রূপালী গিটার, ইয়ে আমি দেখানো রূপালী গিটার, হারে গিটারের মধ্যে বাড়ি দিব, শব্দ হবে, সুন্দর শব্দ হয়, এক তারা, দো তারা, টিং টিং, মেলাতে শুনতাম আমরা আগে। আহারে, প্রশ্ন হইল, হোয়াট ইজ দ্য ফিজিক্স? ওই রূপালী গিটার সেরে, হ্যাঁ, সেই তুমি এই রূপালী গিটার। আহা, হাসতে দেখো, গাইতে দেখো, না গান তো ঠিকই মনে থাকে, ফিজিক্সটার মনে থাকে। আচ্ছা, প্রশ্ন আমি জানতে চাই, সেটা হলো, আজকে আমরা ফিজিক্সের মাধ্যমে একটু দেখার চেষ্টা করব কি এমন আছে গিটারের ভিতরে, কি এমন আছে এক তারার ভিতরে, কি এমন আছে দো তারার ভিতরে, যে এখানে তোমার সুন্দর মতো শব্দ হয়, সুরেলা শব্দ হয়, কি সে কারণ? হ্যাঁ, এখন গান নিয়ে আমরা করে থাকি। পাতিল তো আর গিটার না, কিন্তু পাতিলও আঘাত করো, গিটারও আঘাত করো, তো কি হইলো? গিটার শব্দ সুন্দর হইতেছে, সুরেলা হইতেছে, পাতিলে কি দোষ করলো? আচ্ছা, এবার আমাদের আজকের দিনের প্রথম প্রশ্ন লেখো। আমি আমি আবারও বলি, আমি গিটারের তারকে বলতে পারবো একটা টানা তার। সেই টানা তারের মধ্যে যদি আমি আঘাত করি, তাহলে ওখানে একটা আর তরঙ্গ সৃষ্টি হয়, এবং আর তরঙ্গ একবার এক প্রান্ত থেকে অপর প্রান্ত আসে, মানে একটা মোটামুটি স্থির তরঙ্গ টাইপেরও সৃষ্টি হয়, স্থির তরঙ্গ হয়। সেই স্থির তরঙ্গের ছবি আমরা আঁকবো এখানে। এখন আমি যে কথাটা বলতে চাই, আমাদের আজকের দিনে, আজকে কিন্তু চাপটা শেষ করতে হবে, অলরেডি 5 মিনিট হয়ে গেছে। টানা তারের আর কম্পনের বেলায় প্রমাণ করো যে, টানা তারের আর কম্পনের বেলায় প্রমাণ করো যে ভি সমান সমান রুট ওভার টি বাই এম। ভি হলো আর তরঙ্গের বেগ, টি হলো টানা তারের টান, স্মল এমটা হলো একক দৈর্ঘ্যের ভর। স্মল এমটা হলো কি বলতো? একক দৈর্ঘ্যের ভর। আর 2 নম্বর প্রমাণটা হলো F ইকুয়াল টু 1/2 রুট ওভার টি বাই এম। এল হলো ওই টানা তারটার দৈর্ঘ্য। আমি কথাটা তোমাদের কাছে আবার বলতে চাই। আমাদের প্রশ্ন হলো, টানা তারের আর কম্পনের বেলায় প্রমাণ করো যে ভি সমান সমান রুট ওভার টি বাই এম, এফ ইকুয়াল টু 1/2 রুট ওভার টি বাই এম। দুইটা প্রমাণ আমরা করব, তবে এইটা করার পর 2-3 লাইনের মধ্যে প্রমাণটা চলে আসবে। একটু মনোযোগ দিয়ে শুনবা, একটু তোমাকে এখন মনোযোগ দিতে হবে, কমেন্টস টমেন্টস বাদ। অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু লিসন ভেরি কেয়ারফুলি, সিনসিয়ারলি, attentively, of course. Now my dear students, তুমি একটা টানা তার, একদম টান টান করে রাখা তার, সেই টানা তারকে তুমি আড়াআড়ি ভাবে টান দিলা, ছেড়ে দিবা, একটা আর তরঙ্গ তৈরি হবে। তুমি যে প্রান্তটা ধরে টানটা দিলা না, যে প্রান্তটা ধরে টানটা দিলা, ওই জায়গাটা একটু কার্ভ হয়ে গেল না?
অনেক বড় না, ছোট্ট একটা কার্ভ, ছোট্ট একটা কার্ভ, সে কার্ভের ছবি আমরা একটু আঁকতে চাচ্ছিলাম এখন। তারপর আমাদের প্রমাণ শুরু হয়ে গেল বুঝলেন, অল্প সময়ের মধ্যে প্রমাণ শেষ করতে হবে। খেয়াল করো ছবিটা একটু, ছবিটা খেয়াল করে ফেলাও। এ ই বি, আগে ছবিটা দেখো তো। এ ই বি ছিল একটা টানা তারের অংশ। এই টানা তারের বাকি অংশ এখানে আরো আছে, এখানে আরো আছে। এ ই বি ছিল একটা টানা তারের অংশ, ছোট্ট অংশ। এটাকে আমি টান দিলাম, এটা একটু বৃত্তচাপ তৈরি করে ফেললো। সে বৃত্তচাপের কেন্দ্র হচ্ছে ও, এবং সেই কেন্দ্রের ব্যাসার্ধ হচ্ছে, সেই বৃত্তচাপের ব্যাসার্ধ হচ্ছে এও। সেই বৃত্তচাপের ব্যাসার্ধ হচ্ছে কত বলতো? সেই বৃত্তচাপের ব্যাসার্ধ হচ্ছে বিও। এবং ওই বৃত্তচাপটা কেন্দ্রে 2 থিটা কোণ তৈরি করলো, যার একটা কোণের মান থিটা, যার এই কোণের মানটা থিটা। তাহলে একটু মনোযোগ দিয়ে তোমার কাছে আমি একটু শুনতে চাইবো বাজান, কথাটা খেয়াল করো। এ ই বি ছিল একটা টানা তারের ক্ষুদ্র অংশ, সেটাকে যখন টান দিলাম ও বৃত্তচাপ ধারণ করলো। এ ই বি একটা বৃত্তচাপ ধারণ করলো, গুড। সে বৃত্তচাপের কেন্দ্র হচ্ছে ও, সে বৃত্তচাপের ব্যাসার্ধ হচ্ছে ও এ, অথবা ব্যাসার্ধ হচ্ছে ও বি। এবং তোমরা ঠান্ডা মস্তিষ্কে বলো তো, আমি যখন টান দিব, সবাই খেয়াল করো, টান দিব তখন এটা যদি তোমার সি হয়, তাহলে সি এ বরাবর একটা টান কাজ করবে স্পর্শক বরাবর। সি এ বরাবর একটা টান কাজ করবে, মানে স্পর্শ বরাবর এই বিন্দুতে। বি বিন্দুতে একটা টান কাজ করবে সিবি বরাবর, সেই টানটা হচ্ছে কত বলতো? টি। একটু মনোযোগ দিয়ে শুনবা। আমি যেখানে টান দিলাম, স্বাভাবিক তুমি একটা টানা তারকে মাঝখান দিয়ে ধরে টান দাও, দেখবে যে দুই পাশে টান টান দুটো টান কাজ করলো। এখানেও দুটা টান কাজ করলো, একটা হচ্ছে সি এ বরাবর আর একটা হচ্ছে সিবি বরাবর। এ ই বি হলো বৃত্তচাপ, তাড়াতাড়ি শেষ করতে হবে। এবং ও হচ্ছে কেন্দ্র, ও এ হলো ব্যাসার্ধ, ও বি হলো ব্যাসার্ধ। কেন্দ্রে বৃত্তচাপ 2 থিটা কোণ তৈরি করছে, যার এক পাশে সিও লম্ব সমদ্বিখণ্ডক বলতে পারি, এক পাশে হলো থিটা আর এক পাশে হলো থিটা। এখন বলতো এই থিটাকে আমরা দুইটা উপাংশে ভাগ করতে পারি, একটা উপাংশ এই বরাবর আর একটা উপাংশ এই বরাবর। এইটিকে আমরা দুইটা উপাংশে ভাগ করতে পারি, একটা উপাংশ এই বরাবর আর একটা উপাংশ এই বরাবর। এখন দেখো তো, বিশ্বাস করো বা নাই করো, এই কোণটা থিটা হলে এই কোণটা থিটা হবে। কেমনে হবে তার জবাব দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনবা। কেমনে হবে তার জবাব দেই বলতো। ওবি কি ব্যাসার্ধ না? আরিয়া, ওবি কি ব্যাসার্ধ, সিবি কি বৃত্তচাপ মানে স্পর্শক, সরি স্পর্শক। তাহলে এই কোণটা 90, এই কোণটা কত? 90। তাহলে বলো তো, এই যে থিটা আর এই কোণটা মিলে হচ্ছে 90। একটু মনোযোগ দিয়ে শুনতে চাই আমি, অন্য কোনো কমে ছাপা তো দেখতে চাচ্ছি না আমি। বলতো এই কোণটা যদি 90 হয়, সি ও বি তো একটা ত্রিভুজ, তাহলে এই কোণটা প্লাস এই কোণটা, ভিতরে এই কোণটা কত? 90। আবার ভিতরের এই কোণটা প্লাস এই কোণটা কত? 90। দেখো তো, থিটা প্লাস এটা 90, আবার এইটা প্লাস এটা 90। তার মানে কি দুইটাই 90, একটা এই কোণটা মাঝখানে কেটে যাবে, তাহলে এইটা থিটা হলে এই কোণটাও থিটা হবে। তাহলে টি এর এই বরাবর উপাংশ হলো টি cos থিটা, টি এর এই বরাবর উপাংশ হলো টি sin থিটা। তার মানে এই টি কে আমরা দুইটা ভাগে ভাগ করছি, একটা হলো টি cos থিটা আর একটা হচ্ছে টি sin থিটা। টি মানে হচ্ছে টানা তারের টান, টি মানে হচ্ছে দোলনকাল না, টি মানে হচ্ছে পৃষ্ঠটান না বাজান, টি হচ্ছে টানা তারের টান। এবার তোমরা আমাকে জবাব দাও, এই টিটাকেও আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা ভাগ হলো এই বরাবর আর একটা ভাগ হলো এই বরাবর। ইভেন একই রকম ভাবে এই কোণটা থিটা হলে এই কোণটা থিটা, এটা হবে টি cos থিটা, এটা হবে টি sin থিটা, এটা হবে টি cos থিটা। তো এটা কি বলতো? f হচ্ছে কম্পাঙ্ক, আয়েশা সিদ্দিকা f হচ্ছে কম্পাঙ্ক। এবার তোমরা আমাকে যে কথাটা বলবা, এই টিকে আমি দুই ভাগে ভাগ করছি, সে আর নাই। এই টিকে আমি দুই ভাগে ভাগ করছি, সেও আর নাই। এই টি cos থিটা আর এই টি cos থিটা মান হিসেবে সমান,
দিক হিসাবে বিপরীত, তারা একজন আরেকজনকে ক্যান্সেল করে দিল, তার মানে তারাও আর নাই। এখন এই বরাবর আছে কয়টা টি সাইন থিটা? এই বরাবর আছে কয়টা টি সাইন থিটা বলতো? দুইটা টি সাইন থিটা। এবং দেখো তো একটু মনোযোগ দিয়ে, দুইটা টি সাইন থিটা কি সিও বরাবর না? দুইটা টি সাইন থিটা কি কেন্দ্র বরাবর না? তাহলে এই দুইটা টি সাইন থিটাকে আমরা একসাথে বলবো, কেন্দ্রমুখী বল এফসি সমান সমান টি সাইন থিটা প্লাস টি সাইন থিটা। দুইটা কেন্দ্রমুখী বল এফসি সমান সমান কত রে বলতো? টি সাইন থিটা প্লাস টি সাইন থিটা সমান সমান লিখতে পারবো 2 টি সাইন থিটা। ইয়েস। এবং তোমাদের কাছে আমার কিন্তু শুরুতেই বলা ছিল এ ই বি হলো একটা ক্ষুদ্র বৃত্তচাপ। সেই বৃত্তচাপ কেন্দ্রে কোণ তৈরি করছে 2 থিটা। 2 থিটাই অনেক ছোট, থিটা তো তাহলে আরো ছোট। এই যে মনোযোগ চাই আমি, প্লিজ মনোযোগ চাই। এ ই বি যে বৃত্তচাপ তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অনেক অনেক ছোট একটা বৃত্তচাপ। সেই বৃত্তচাপ কেন্দ্রে যে কোণটা তৈরি করলো, সেই কোণটা হচ্ছে 2 থিটা। ফাইন, ভেরি গুড। তাহলে তার আবার অর্ধেক হলো থিটা, সে তো আরো ছোট হবে। আর আমরা জানি থিটা যদি অনেক ছোট হয়, সাইন থিটার বদলে শুধু থিটা লেখা যায়। এই কথা 1960 সাল থেকে শুনতাছি। সাইন থিটার বদলে কি লেখা যাবে? শুধু থিটা লেখা যাবে। অতএব এফসি সমান সমান 2t থিটা লিখলাম। এটাকে তুমি দিয়া ফেলাও 1 নং সমীকরণ। সাইন থিটার বদলে আমরা কি লিখেছি বাজান? শুধু থিটা লিখেছি। আই গট হিয়ার এফসি ইকুয়াল টু 2t থিটা। এবার আসো তাড়াতাড়ি করে ফেলে আমরা বাজান। আমাদের নরমাল কেন্দ্রমুখী বলের ফর্মুলা কি? নরমাল কেন্দ্রমুখী বলের ফর্মুলা হইল mv²/r। নরমাল কেন্দ্রমুখী বলের ফর্মুলা হলো mv²/r। আর হইল বৃত্তপথের ব্যাসার্ধ, এখানে যেটা আর এও। বি হলো আর তরঙ্গের বেগ, আর এম হলো এ ই বি যে বৃত্তচাপটা আছে না। ওরে বাজান, কমেন্টসের পর কমেন্টস আমি আগে শুনতে চাই। আচ্ছা, বড় করে লিখতেছি, একটু বসে খেয়াল করো। এ ই বি বৃত্তচাপের ভর হলো এম। আমি লিখেও দিলাম এম সমান সমান এ ই বি বৃত্তচাপ অংশের ভর। এম হলো এ ই বি বৃত্তচাপ অংশের ভর। এবার লেখো, একদম সোজা প্রমাণ ধরি। তারের একক দৈর্ঘ্যের ভর সমান সমান স্মল এম। তাহলে আমাকে একটু ঝটপট বলো তো, তাহলে এ ই বি দৈর্ঘ্যের ভর সমান সমান হবে এম ইন্টু এ ই বি। সবাই খেয়াল করো, এম ইন্টু কত? এ বি। আমি আবার বলি, বড় হাতের এমটা হলো এ ই বি বৃত্তচাপ অংশের ভর। আমি ধরলাম তারের একক দৈর্ঘ্যের ভর হলো স্মল এম। তাহলে এ ই বি দৈর্ঘ্যের ভর কত হবে? স্মল এম ইন্টু এ বি। আর আমি তোমার কাছে বলতে চাই, এটাই আমার বড় হাতের এম। এটাকে দাও 2 নং সমীকরণ, এটাকে দাও 3 নং সমীকরণ। আমি প্রথম থেকে আবার বলবো বাজান, আমাকে এই জিনিসটা যেমনি হোক বুঝাইতে হবে। আমাদের কাছে একটা টানা তার ছিল। কল্পনা করতে পারো, এটা হচ্ছে একটা গিটারের তার, এটা হচ্ছে একটা একতারার তার, এটা হচ্ছে একটা দোতারার তার, মেবি ইভেন এটা বাসায় যে কাপড় রোদ দিয়ে আমরা তারকে টান টান করে রাখি, এটা সেই তারও হইতে পারে, কোনো সমস্যা নাই। সেই তারের দুই পাশেই টান টান করা আছে, তারের এক মাঝখানে ধরে একটু টান দিলাম, ওই জায়গাটা একটা বৃত্তচাপ তৈরি হলো। সেই ছোট্ট বৃত্তচাপটা হলো, কোনো ভয়ের কারণ নাই, আগে আমরা একটু পরে দিতে পারতেন ফাইম হোক। সেই ছোট্ট বৃত্তচাপেরটা হলো এ ই বি। সেই বৃত্তচাপের কেন্দ্র হচ্ছে ও, ব্যাসার্ধ হচ্ছে ও এ, ব্যাসার্ধ হচ্ছে ও বি। ফাইন। এই বিন্দুতে টান কাজ করবে স্পর্শক বরাবর, বি বিন্দুতে টান কাজ করবে স্পর্শক বরাবর। এই কোণটা থিটা হলে এই কোণটা থিটা, জ্যামিতি। এই কোণটা থিটা হলে এই কোণটাও থিটা। এই টিকে আমি 2 ভাগে ভাগ করছি, টি কস থিটা, টি সাইন থিটা। এই টিটাকেও 2টা ভাগে ভাগ করছি, টি কস এবং টি সাইন। আমরা দেখলাম টি কস থিটা, টি কস থিটা।
আমরা দেখলাম টি কস থিটা একজন আরেকজনকে ক্যান্সেল করে দিল, রইল শুধু দুইটা টি সাইন থিটা, তারা কেন্দ্র বরাবর। তাহলে এটাকে আমরা বলবো কেন্দ্রমুখী বল। এফসি সমান সমান টি সাইন থিটা প্লাস টি সাইন থিটা সমান সমান 2t সাইন থিটা। আমি তোমাদের কাছে বলেছিলাম বাজান যে এইবি অনেক 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 ছোট একটা বৃত্তচাপ, তাহলে তাই সেই যে কেন্দ্রে যে কোণ তৈরি করলো সেটা 2 থিটা, সেই 2 থিটা তো অনেক ছোট, আর তার আবার থিটা অর্ধেক, এটা আরো ছোট, এটা আরো ছোট। তাহলে 2 থিটা সাইন থিটার বদলে আমরা কি লিখছি, থিটা লিখছি, এফসি পাইলাম। আমাদের নর্মাল কেন্দ্রমুখী বলের ফর্মুলা কি, এম ভি স্কোয়ার বাই আর, যেখানে এমটা হবে এ ই বি বৃত্ত তারের বৃত্তচাপের অংশের ভর। আমি আবার ধরলাম একক দৈর্ঘ্যের ভর কত, স্মল এম, অতএব এই বি দৈর্ঘ্যের ভর হবে স্মল এম ইন্টু এই বি। একটা আমের দাম 2 টাকা হলে 5টা আমের দাম 10 টাকা, ওই সিস্টেম। তাহলে এই বি দৈর্ঘ্যের ভর মানে তো বড় হাতের এম, অতএব বড় হাতের এম সমান সমান এম ইন্টু এ ই বি, বুঝতে পারছি আমরা। এবার তুমি বলো তো 9-10 পড়ছো না, ইন্টারমিডিয়েট পড়ছো না, চাপ মানে কি ওই মিয়া, মানে সরি কোণ মানে কি, চাপ বাই ব্যাসার্ধ না? বলতো এ ই বি বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ দখল করলো সেটা তো 2 থিটা। সে 2 থিটা মানে কি, চাপ এ বি ভাগ ব্যাসার্ধ আর। চাপ এ বি ভাগ ব্যাসার্ধ কত আর, 2 থিটা কেন হলো? এ ই বি বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ তৈরি করলো সেটা তো 2 থিটা বাজান। তাহলে অতএব আমাকে একটু ঝটপট বলো তো, এ ই বি যে বৃত্তচাপ তার মান হবে 2r থিটা। এ ই বি বৃত্তচাপ তার মান কত রে বল, 2r থিটা। এখন এই মানটা তুমি এখন 1 নঙে 2 নঙে 3 নঙে বসাও। অতএব বড় হাতের m সমান সমান 2mr থিটা। বড় হাতের m সমান সমান কত রে বল, 2mr থিটা। এই এ ই এর মান আমরা 3 নঙে বসাইছি, বড় হাতের m পাইলাম। এই বড় হাতের m এর মান তুমি 2 নঙে বসাও, আরে বাজান 2 নঙে বসাও। তাহলে fc সমান সমান হবে 2mr থিটা v স্কয়ার ডিভাইডেড বাই কত রে বল r। 2mr থিটা v স্কয়ার ডিভাইড বাই r আমি 2 নঙে বসাইছি, আর কেটে যাবে। অতএব fc সমান হবে 2m থিটা v স্কয়ার। এটাকে তুই দিয়া ফেল 4 নাম্বার সমীকরণ। আমরা সিম্পল, কিন্তু স্যার আপনি তো 2 থিটা, হ্যাঁ আপনি তো 2 থিটা লিখছেন, তার 2 থিটা ঠিকই তো আছে। আমার এ ই বি বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ তৈরি করলো সেই কোণটা 2 থিটা, তানহা। আচ্ছা 2 থিটা হইলো, তাহলে কেন্দ্রে কোণ 2 থিটা, কোণ মানে কি, চাপ বাই ব্যাসার্ধ। তাহলে 2 থিটা হলো যদি কোণ হয়, তাহলে 2 থিটা ইকুয়াল টু চাপ বাই ব্যাসার্ধ। অতএব এ বি সমান সমান 2r থিটা, ঠিকই তো আছে। কোণ মানে চাপ বাই ব্যাসার্ধ না, 19 এ পড়ছো না? কোণকে যদি আমরা রেডিয়ানে প্রকাশ করি, কোণ মানে চাপ বাই ব্যাসার্ধ, তাহলে এ বি বৃত্তচাপের জন্য কোণ কত, 2 থিটা। তাহলে সমান সমান কত, চাপ এ বি, ব্যাসার্ধ কত আর, ঠিকই তো আছে, 2 থিটা বাই আর, ঠিক আছে বাজান। অতএব এফসি পেলাম হচ্ছে আর। এবার লেখো 1 নং এবং 4 নং হতে, 1 এবং 4 হতে, দেখো 1 এবং 4, তাহলে 2m থিটা v স্কয়ার সমান সমান 2t থিটা। 1 নং এর বাম পাশে এফসি আর তরঙ্গ তো জানি আমরা, পড়ছি না? অনুপ্রস্থ তরঙ্গ আর তরঙ্গ এগুলো পড়ছি তো মনে হয় বাজান। আচ্ছা তোমরা আমাকে বলো তো 2m থিটা v স্কয়ার ইকুয়াল টু 2t থিটা। তাহলে 2 কেটে গেল, থিটা কেটে গেল। অতএব তোমরা আমাকে বলো তো t সমান সমান আসবে হলো m v স্কয়ার, v সমান সমান আসবে √t বাই m। v সমান সমান আসবে কি বলতো, √t বাই m। বুঝছি আমরা? তাহলে প্রথম প্রমাণটা হয়ে গেল টানা তারের বেলায়। প্রথম প্রমাণটা হলো v সমান সমান কত বলতো, √t বাই m। আমার মূল কাজ এইটা, এগুলো তো আমরা জাস্ট করলাম তোমাদেরকে বোঝানোর জন্য। আমার লাগবে হচ্ছে এই মানটা। এবার এক এক করে আমরা অনেকগুলা কাজ করব, এবং আজকে তুমি প্রমাণ পাবা কেন গিটারের তারে আওয়াজ বাড়ি দিলে, আওয়াজ আঘাত করলে সুরেলা শব্দ হয়। তার এমনি না, ফিজিক্স মাস্ট বি দেয়ার।
দেয়ার মাস্ট বি ফিজিক্স বিহাইন্ড। হয়ে গেল, এই পর্যন্ত প্রমাণ হয়েছে সবার? আসবে না, এই প্রমাণ আসবে না, সাগুপ্তা কবির প্রমাণ আসবে না। রায়হান আসলে বলছে পর দিশা বলতো আমি সরছি বাজান, আর তরঙ্গটি এই যে বেটা সমকোণে যেটা হয়, তারপরে সমীকরণটা কেমনে হলো, কোন সমীকরণ, রায়হান ইসলাম আহির, এটা তো আমি বললাম, টুথিটা হলো চাপ বাই ব্যাসার্ধ, কোন মানে চাপ বাই ব্যাসার্ধ, রায়হান ইসলাম আহির আমি বলছি। তারপরে দেখো তো আর কই তরঙ্গ গেল, তারপরে কিন্তু স্যার আপনি তো টুথে, হ্যাঁ তো কি হয়েছে তা না, সমস্যা কি, কোন মানে চাপ বাই ব্যাসার্ধ, টুথিতে তো পুরোটাই কোন। হ্যাঁ গুড, এইবার আসো, তাহলে এই প্রমাণটা হয়ে গেল। এবার আমরা একটু মনোযোগ দিয়ে শুনবো, আমরা এবার পুরোটা মুছে ফেলবো ওনাকে রেখে, এবং ডান পাশে পুরোটা রেখে মুছে ফেললাম, যদি কিছু মনে না করো। দেখো এটা হলো কেস 1। কেস 1 আমরা বোর্ডে সহজ প্রমাণ, মুন্না তোর কথা যে কোনটা যে কি বুঝতেছি না, এটা আমি বোর্ডে যাকে দেখতে পাচ্ছি উল্টা করতেছে কমেন্টস। আচ্ছা আমাকে একটু ঝটপট বলতো, এটা হচ্ছে একটা টানা তার, ধরো এটাই সেই গিটারের তার। আচ্ছা এখন তোমরা যেই কথাটা আমাকে বলবা, সেই কথাটা হলো এই তারের মাঝখান দিয়ে ধরে আমি ছেড়ে দিলাম, তাহলে দেখা যাবে তারটা এরকম করে কাঁপতেছে। তুমি বাসায় একটা সুতা নাও, বাসায় কাজটা করতে পারো, সুতাটাকে 2 হাত দিয়ে টান টান করে রাখো, কাউকে বলো তুই মাঝখান দিয়ে ধরে টেনে ছেড়ে দিতে, দেখবা যে সুতাটা একযোগে উপরে নিচে ওঠানামা করবে। তার মানে তো এটা তো একটা স্থির তরঙ্গের লুপ হয়ে গেল, এটা লুপ না, এটা একটা স্থির তরঙ্গের লুপ হইল। এবং তারের দৈর্ঘ্যটা কত, এল। এবং তোমাকে বলতে চাই এই তারের এর চেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্য আর সম্ভব না, জীবনেও সম্ভব না। তাহলে এই তারে এখন বলো তো, একজন না একজন মনে হয় কেউ বলতে পারবে এ থেকে বি, দেখি কমেন্ট চাই, আমি কমেন্ট দেখতে চাই। এ থেকে বি এটা কি ল্যামডা না ল্যামডা বাই 2? 3টা কমেন্ট দিলে চলবে, এখন কাকে দিবা আল্লাহ জানে। এ থেকে বি যে দূরত্বটুকু আমরা দেখতে পাচ্ছি, এটা কি ল্যামডা না ল্যামডা বাই 2? খেলনা ছিল, আরে প্রশ্নের জবাব দে। ল্যামডা, তানহা ঘুষি দিয়া নাক ফাটায় ফেলবো। নাফিস হোসেন, ল্যামডা, এটা ল্যামডা না। আচ্ছা বল, আমাকে একটু বলতো ল্যামডা মানে একটুক না, এখান থেকে এই পর্যন্ত ল্যামডা না? এই যে ফাহাদ আল ফয়সাল অ্যান্সার রাকিব ইসলাম দিল, আমার এখানে কি এই অর্ধেক আছে না? এটা তো অর্ধেক রে বেটা, তাহলে ল্যামডা বাই 2, ল্যামডা বাই 2। আহারে কি অ্যান্সার দিতেছে, ল্যামডা বাই 2, গুড। লামিয়া তাসমিম ল্যামডা বাই 2, আলবিনো ল্যামডা বাই 2। যারা ল্যামডা বাই 2 দিছো তাদের অ্যান্সার সঠিক। এই স্যার মুন্না ল্যামডা বাই 2 বলছে, তাহলে রিফাতিমুর ল্যামডা বাই 2 ঠিক আছে। দিশাল কিচ্ছু না, কিছুই না, টুয়া তুমুদরা দিশা। এখন আমাকে যেটা বলবা, তার মানে এই এল সমান সমান হবে ল্যামডা বাই 2। এল সমান সমান কত হবে বলতো, ল্যামডা বাই 2। তাহলে ঠাস করে বলতো ল্যামডা সমান সমান হবে টুয়াইস এল। আমরা জানি এফ ইকুয়াল টু হলো ভি বাই ল্যামডা, এফ ইকুয়াল টু হলো ভি ভাগ ল্যামডা। তাহলে আমাকে একটু ঝটপট বলবি, অর্থাৎ এফ ইকুয়াল টু হবে 1 বাই 2SL রুট ওভার টি বাই এল। দেখো তো
আমরা ভি এর মান বসাইছি রুট ওভার টি বাই এন, ল্যামডার মান বসাইছি টুয়াইস এল, তাহলে এফ ইকুয়াল টু হলো 1/2 এল রুট ওভার কত বলতো টি বাই এন। বুঝতে পারছি আমরা? এখন আমি তোদের কাছ থেকে বলতে চাই, এবার একটু মনোযোগ দিয়ে শুনবে, এই কথাটা যে কতটা জরুরি। এই টানা তারে এর চেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্য সম্ভব না। এই যে ল্যামডা দেখতে পাচ্ছি, এইটাই সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্য, সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে কি মাথার মধ্যে আসতেছে না? তরঙ্গ দৈর্ঘ্য যেই বেলায় সবচেয়ে বড়, তরঙ্গ দৈর্ঘ্য যেই বেলায় সবচেয়ে বড়, কম্পাঙ্ক সেই বেলায় সবচেয়ে কম। আর সবচেয়ে কম কম্পাঙ্ক যেটা, তাকে আমরা বলি হচ্ছে মূল সুর। মূল সুরকে বলা হয় আবার মূল সুরের সরল গুণিতক, মানে প্রথম হারমোনিক। তাহলে এটাকে আমরা বলবো, একে এই কম্পাঙ্কটাকে মূল সুর বা প্রথম মূল সুর বা প্রথম হারমোনিক বলে। এটাকে বলা হবে মূল সুর। আমি কথাটা এই লাইনটা বুঝি নাই, ওসে এল ইকুয়াল ল্যামডা বাই 2 বুঝছি, ল্যামডা ইকুয়াল টুয়াইস এল বুঝছি, এফ ইকুয়াল টু ভি বাই ল্যামডা বুঝছি। একটু আগে আমি ভি এর মান বসাইছি, ভি এর মান মাইছি রুট ওভার টি বাই এম, পাইছি না আমরা? তাহলে ভি এর মান বসালাম রুট ওভার টি বাই এম। টি হলো টান, এম হলো একক দৈর্ঘ্যের ভর, একক দৈর্ঘ্যের ভর। আর ল্যামডার বদলে বসাইছি টুয়াইস এল, যেহেতু ল্যামডা নিচে, এটা 1/2 এল হলো, বুঝছি বসে। আর এটাকে, এইটা হলো এই কেসে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, কম্পাঙ্ক হবে সবচেয়ে কম। তাহলে এই এফটাকে বলবো আমরা, গলাবার ভেঙে যেতেছে আজকে, এই এফটাকে আমরা বলবো হচ্ছে মূল সুর বা প্রথম হারমোনিক। সবচেয়ে ছোট কম্পাঙ্ক, রামিজ ফারহা, সবচেয়ে ছোট কম্পাঙ্ক, তাকে আমরা বলি হচ্ছে মূল সুর। ঠিক আছে কিনা বল? এখন আয় কেস 2 তে যাই। টানা তারের দ্বিতীয় যে কম্পন হতে পারে, এগুলো প্রথম সম্ভাব্য কম্পন, প্রথম সম্ভাব্য কম্পন। এইবার আসো, দ্বিতীয় সম্ভাব্য কম্পন হতে পারে এরকম, এরকম হইতে পারে। সেই দৈর্ঘ্যটা আগের মতোই এলই আছে। এইবার দেখি তো পারবি, আমি জানি, এই জন্য কাউকে আমি কমেন্ট দিতে না করতেছি। এ থেকে বি হবে এবার ল্যামডা, এ থেকে বি কত রে বল? ল্যামডা। অতএব এল সমান সমান ল্যামডা, অতএব এফ ইকুয়াল টু ভি বাই ল্যামডা, অতএব 1/l রুট ওভার কত রে বল? টি বাই এম। এটাকে আমি f1 ধরি, f1। দেখো তো হয় কিনা? f1 ইকুয়াল টু 1/2l রুট ওভার টি বাই এম। যদি কিছু মনে না করস, 2/2l রুট ওভার টি বাই এম। কি করলাম আমরা? লাস্টে 2 দ্বারা গুণ করছি, 2 দ্বারা ভাগ করছি। তাহলে 2/2l ছিল কি 1/l? ওরে বেটা, ছিল কি 1/l, তার বদলে কি হয়েছে এখন? 2/2l রুট ওভার টি বাই এম। তাহলে বলো তো, এখানে একটা 1/2l আছে না রুট ওভার টি বাই এম, ওটা মানে তো f। তাহলে আচ্ছা, এটাকে আমি যদি f নট ধরি কেমন হয়? এটা আমি f নট ধরি, তাহলে f1 ইকুয়াল টু হবে 2f নট। দেখছো, f1 ইকুয়াল টু 2f নট। একে দ্বিতীয় হারমোনিক বলে। এই যে দেখেন, এটাকে আমরা বলতে যাচ্ছি কোন হারমোনিক বাজান? দ্বিতীয় হারমোনিক বলে। দেখছো, এটা প্রথম হারমোনিক, এটা দ্বিতীয় হারমোনিক, এটা হচ্ছে কেস 2। 22 স্তম্ভের এর পরের সম্ভাব্য কম্পনে কি হবে? কি হইতে পারে? লুপ তৈরি হবে 3টা। এখানে লুপ তৈরি হইছে একটা। দ্বিতীয় সম্ভাব্য কম্পন, লুপ তৈরি হইছে, মানে এর পরে যদি একটু জোরে বাড়ি দিই তাহলে এইটা। তৃতীয় সম্ভাব্য কম্পন হচ্ছে এইটা। এখন তোরা আমাকে বলতো, ননের দৈর্ঘ্য তো আগের মতোই আছে এল, তাহলে এখান থেকে কত হবে? এল সমান হবে 3 ল্যামডা বাই 2। এখান থেকে একটু কত? 3 ল্যামডা বাই 2। অতএব ল্যামডা সমান সমান টুয়াইস এল বাই 3,
F2 সমান সমান B বাই ল্যামডা সমান সমান F2 ইকুয়াল টু আসবে দেখো 3 বাই টুয়াইস L রুট ওভার T বাই M। খেয়াল করে দেখো তো F2 সমান আসবে হলো 3 বাই টুয়াইস L রুট ওভার কত বলো তো 3 T বাই M। তাহলে F2 কে আমরা বলবো হলো 3F0 আর এটাকে আমরা বলবো কয় হারমোনিক, তৃতীয় হারমোনিক বলে। তাহলে এবার তুমি তো মনে হয় গেস করতে পারছো, ইউ আর গেসিং সামথিং, ইউ ক্যান ইমাজিন সামথিং। প্রথম হারমোনিক, দ্বিতীয় হারমোনিক, তৃতীয় হারমোনিক, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, তাই না? বলো তো কোন হারমোনিক কি এখানে মিসিং হয়েছে? ইজ দেয়ার এনি হারমোনিক মিসিং? শুধু জোর, শুধু বিজোর না, জোরও পাইছি বিজোরও পাইছি। তার মানে কি সুরেলা শব্দ আসবে। ইউ আর গেটিং ট্যার, ইয়েস ইউ আর গেটিং ট্যার। দেখো তো এটা হলো আমার প্রথম হারমোনিক, দ্বিতীয় হারমোনিক, তৃতীয় হারমোনিক, এরপর আসবে চতুর্থ হারমোনিক। এটা বিজোর, এটা জোর, এটা হ্যাঁ জোর বিজোর সব আসে। হ্যাঁ ফারা ঠিক আছে, আমি ফারা আমি সরেছি আইরিন, খেয়াল কর সরেছে। এটা 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 তার মানে এরপরে 4 আসবে, 5 আসবে। তার মানে তোমাদের সাথে গত ক্লাসে আমার কথা হয়েছিল, খেয়ে ফেলেছে মনে হয়, কেন জানি কথা হয়েছিল। এক মুখ খোলা নলে তৈরি হয় সর্বদাই, এক মুখ খোলা নলে তৈরি হয় সর্বদাই বিজোর হারমোনিক, আর দুই মুখ খোলা নলে তৈরি হয় জোর এবং বিজোর হারমোনিক। দুই মুখ খোলা নলের বাঁশির শব্দ অনেক বেশি সুরেলা হয়। ঠিক একই রকম এখানে জোরও হচ্ছে, বিজোরও হচ্ছে, কোনো হারমোনিক মিসিং হচ্ছে না। দ্যাট ইজ ওয়াই একটা পাতিলের মধ্যে বাড়ি দিলে যে শব্দ হয়, গিটারে বাড়ি দিলে শব্দ অনেক বেশি সুরেলা হয়। বুঝতে পারছি আমরা? তাহলে গিটার হলো টানা তারের এক্সাম্পল। বলো তো সেই আগেরকার আমলের বাউলরা তারা নিজের নাম লিখতে পারতো না, নাম লিখতে পারতো না, টিপসু দিয়ে কাজ চালাইতো। কত সুন্দর সুন্দর গান তারা বেঁধে গেছে, কত সুন্দর সুন্দর গান তারা লিখে গেছে। তারা নিজেরা একতারা বাজাইতো, নিজেরা দোতারা বাজাইতো। তারা কি জানতো হোয়াট ইজ দ্য ফিজিক্স, হোয়াট ইজ দ্য ফিজিক্স বিহাইন্ড দিস? জানতো না তারা। বাট আমরা জানলাম, কিন্তু আমরা গান লিখতে পারি না, আমরা গিটার বাজাতে পারি না, আমরা একতারাও বাজাতে পারি না, কিন্তু আমরা সায়েন্সটা জানি। হোয়াট ইজ দ্য ফিজিক্স বিহাইন্ড দিস? বুঝতে পারছি? আচ্ছা, এখন আসো আমরা এইটা দিয়ে একটা উদ্দীপক করবো। এখন ঠাস করে উদ্দীপক করবো, তবে তার আগে তোমাকে বলে দিই, এই কথাগুলো মনোযোগ দিয়ে না শুনলে তুমি শেষ হবে। আমি ছাদ থেকে একটা তার ঝুলাইছি, বুঝো কিছু? বুঝো, ছাদ থেকে তার ঝুলাইছি, সে তারের নিচে একটা বাটখারা দিছি, তাহলে তারটা টান টান হয়ে থাকবে। তাহলে সেই টানের মান, সেই টানের মান কত হবে? টানের মান হবে যে বাটখারা দিছি তার ভর ইন্টু জি, এম জি। তাহলে টি সমান সমান হবে, যদি আমি এরকম করে ঝুলাই তাহলে হবে টি সমান সমান হবে এম জি। স্মল এম সে কিন্তু ভর না বাজান, স্মল এম মানে হলো একক দৈর্ঘ্যের ভর। স্মল এম মানে কি? একক দৈর্ঘ্যের ভর। এবার স্মল এম সম্পর্কে ছোট্ট একটা কমেন্টস লেখো তো পাশে, তাড়াতাড়ি লিখবা। স্মল এম মানে হচ্ছে, লেখো, সদৃশ তার। যদি যদি উদ্দীপকে বা অঙ্কে ক্ষেত্রের কি হয়, ক্ষেত, আচ্ছা একটু খেয়াল করবা যান, শেষ করতে হবে। আরে আমার এখন উদ্দীপক করে তবে একটা মিনিমাম লেখো তো। যদি সদৃশ তার বলা হয় তবে ধরে নিতে হবে স্মল এম সেম। সদৃশ তারের বেলায় না, গিটার বাজাইতে শিখে যাব না, কিন্তু যে গিটার বাজায় তাকে একটু জিজ্ঞাসা করো যে তার এই যে ফিজিক্সটা কি, কেন এখানে সুরেলা শব্দ হচ্ছে, তাকে যদি বলো ম্যাথমেটিক্যালি ব্যাখ্যা দিতে পারবে না। আচ্ছা, যেটা বলতেছিলাম, দেখো সদৃশ তারের বেলায় স্মল এম এর মান সমান হয়।
সদৃশ তার মানে কি? দুইটাই তামার তার, একই রকমের তার। তাহলে স্মল এম একক দৈর্ঘ্যের ভরটা সেম আসবে, এক। 2 নম্বর লেখো ঐকতানিক। ঐকতানিক বলে, শব্দটা হচ্ছে ঐকতানিক। এই শব্দটা আমরা অনেকে বুঝি না। দেখো, দুটি তার যদি ঐকতানিক হয় তবে বুঝতে হবে, এই দুইটা কথা তুমি খাতার চিপায় লিখে রাখবাই। দুটি তার যদি ঐকতানিক হয়, তাড়াতাড়ি কর, দুইটি তার যদি ঐকতানিক হয় তবে তবে বুঝতে হবে তার দুটির কম্পাঙ্ক সমান। ঐকতানিক বা যদি সমমেল বলে, সমমেল, সমমেল বললেও বুঝতে হবে তার দুইটার কম্পাঙ্ক সমান। এক নাম্বারটা হলো সদৃশ তারের বেলা। যদি বলা হয় এ আর বি দুইটা সদৃশ তার, এ বি সি তিনটা সদৃশ তার, আমি ঠাস করে বুঝে ফেলবো এই তিনটা তারেরই একক দৈর্ঘ্যের ভর সেম। আর ঐকতানিক বা সমমেল বললে আমি কি বুঝবো? তাদের কম্পাঙ্ক সমান। তাদের কি সমান? কম্পাঙ্ক সমান। এবার তোমরা আমাকে বলবা, আর আমি আবার বলছি, টিটা কি? টান। এলটা কি? স্মল এলটা কি? তারের দৈর্ঘ্য। যেটা তোমার কাছে আমি বলতে চাই সেটা হলো বাজান, একটু মনোযোগ দিয়ে শুনবা। আমি যদি ছাদ থেকে তার ঝুলাই, সে তারের নিচে বাটখারা দেই, তারটা টান টান হয়ে থাকবে এবং সেই টানের মানটা হবে টি সমান সমান এম জি। ঐকতানিক, ঐক্যতানিক না, উচ্চারণটাও ঐকতানিক। হ্যাঁ, না না, ঐকতানিক, ঐক্য না, ঐকতানিক, এটাকে সমমেলও বলি আমরা। সদৃশ তারের বেলা এম সমান, হ্যাঁ তাবাসসুম। এবার আসো আমরা একটা উদ্দীপক করবো বাজান, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। একটি সনোমিটারে, সনোমিটার মানে হচ্ছে সনো নিগম, সনো মানে সাউন্ড, মানে সনোমিটার আমাদের প্র্যাকটিক্যাল আছে, কম্পাঙ্ক বের করা যায় এরকম সমীকরণ দিয়া দিয়া। লেখো, সুরশলাকার কম্পাঙ্ক বের করা যায়। তাড়াতাড়ি কর বাজার। ঐকতানিক মানে হচ্ছে তারা সম, মানে সমকম্পাঙ্কে আছে। ঠিক আছে? আচ্ছা লেখো, এম হলো একক দৈর্ঘ্যের বর। হ্যাঁ না ইসলাম আহির, এতক্ষণ পর তুই জিগালি এমটা কি? এম হলো একক দৈর্ঘ্যের বর বাজান। সেকেন্ডটা কেমনে মানে? ঐকতানিক মানে কি? তার একই ফ্রিকোয়েন্সিতে আছে। সমমেল মানে একই মেলে আছে, মানে একই কম্পাঙ্কে আছে। লেখ, একটি সনোমিটারে সদৃশ ও সমদৈর্ঘ্যের তিনটি তার এ বি সি কে, লেখো, একটি সনোমিটারে, সনোমিটারের প্র্যাকটিক্যাল আমরা করতাম, সনোমিটারের সাহায্যে আমরা সুর শলাকার অজানা কম্পাঙ্ক নির্ণয় করতে পারি। বার্ষিক প্র্যাকটিক্যাল মনে হয় এখন আর নাই। দেখেন, একটি সনোমিটারে সদৃশ ও সমদৈর্ঘ্যের, সদৃশ মানে কি? হ্যাঁ, উদ্দীপকটাই বলতেছি, বসে। একটি সনোমিটারে সদৃশ ও সমদৈর্ঘ্যের তিনটি তার এ বি সি কে এ বি সি কে, বড় হাতের এ, বড় হাতের বি, বড় হাতের সি কে যথাক্রমে 200 নিউটন, 225 নিউটন এবং 250 নিউটন বলে বলে টান টান করা আছে। একটি সনোমিটারে সদৃশ ও সমদৈর্ঘ্যের তিনটি তার এ বি সি যথাক্রমে 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 স্পেলিংটা মানে কার স্পেলিং? যথাক্রমে 200 নিউটন কমা 225 নিউটন কমা 250 নিউটন টানে বা 50 নিউটন বলে টান টান করা আছে। আচ্ছা লিখছি, টান টান করা আছে। এম এর বাংলা হলো, এম হলো একক দৈর্ঘ্যের ভর। যেমন দেখো,
সাপোজ কথার কথা এল দৈর্ঘ্যের ভর যদি বড় হাতের এম হয়, কথার কথা, তাহলে একক দৈর্ঘ্যের ভর কত হবে? এম বাই এল। অতএব স্মল এম সমান সমান বড় হাতের এম বাই বড় হাতের এম। স্মল এমটা হলো কোন কোন বইতে এটাকে মিউ দ্বারা দেওয়া আছে, মিউ। আমরা এখানে স্মল এম নিছি, অনেক বইতে এটাকে মিউ দ্বারা করা আছে। সনোমিটার, আরে একটু জানো, সনোমিটার, তাড়াতাড়ি কর। এত 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 নিউটন বলে টান টান করা আছে, লিখতে পারছি। এবার লিখবা এ তারটিকে শব্দায়িত করায়, এ তারটিকে শব্দায়িত করায়, এ তারটিকে শব্দায়িত করায় 100 হার্জ কম্পাঙ্কের, এ তারটিকে শব্দায়িত করায় 100 হার্জ কম্পাঙ্কের শব্দ উৎপন্ন হয়। এ তারটিকে কম্পায়িত করায় 100 হার্জ কম্পাঙ্কের শব্দ উৎপন্ন হয়। এবার লেখো, দুটি তারকে একসাথে বাজিয়ে, একসাথে আঘাত করে, তাড়াতাড়ি কর বাজার, দ্রুত যেতে হবে, আমার সময় নাই। দুটি তারকে একসাথে আঘাত করে, দুটি তারকে একসাথে আঘাত করে বিট উৎপন্ন হয় কিনা, দুটি তারকে একসাথে আঘাত করে বিট উৎপন্ন হয় কিনা পরীক্ষা করা হলো। দুটি তারকে একসাথে আঘাত করে বিট উৎপন্ন হয় কিনা পরীক্ষা করা হলো। লিখতে পারছি মনে হয়। এবার লেখো সি নাম্বার, লেখো বি তারটির কম্পাঙ্ক বের করো। বি, সি নাম্বার হবে বি তারটির কম্পাঙ্ক বের করো। বি তারটির কম্পাঙ্ক বের করো। আর ডি নাম্বার লিখবা, তাড়াতাড়ি করতে হবে বাজার। ডি নাম্বার লিখব বিট সৃষ্টির ফলাফল গাণিতিকভাবে বিশ্লেষণ করো। বিট সৃষ্টির ফলাফল গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ডি নাম্বার হলো বিট, হ্যাঁ ডি নাম্বার বসে, বিট সৃষ্টির ফলাফল গাণিতিকভাবে, এই যে বিট তৈরি করার চেষ্টা করা হলো না, এটাই ব্যাখ্যা করতে হবে আমাকে গাণিতিকভাবে। আচ্ছা, আমাকে বলেছে এখানে কয়টা টানা তার? 3টা। কেমন দৈর্ঘ্যের? সমদৈর্ঘ্যের, মানে এল সেম। কেমন তার? সদৃশ তার, মানে স্মল এম সেম। কেমন 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 বলে টানা দেওয়া আছে 225, সরি 200, 225, 250। এ তারকে আঘাত করলে কম্পাঙ্ক কত? 100। নাম্বার সি নাম্বার হয়েছে, বলো বি তারের কম্পাঙ্ক বের করো। করি আমরা। মূলত এ তারের বেলায় আমরা কি লিখতে পারি? এফ এ সমান সমান 1/2 টি এ বাই এম রুট। তুমি মনে হয় বুঝতে পারলা কেন আমরা এল এ দেই নাই, কারণ 3টার দৈর্ঘ্য সমান। কেন আমি নিচে এম এ দেই নাই? 3টার স্মল এম এর মান সমান। এবার বলো তো বি তারের বেলায় কি লেখা যাবে? এফ বি 1/2 টি বি বাই এম রুট ওভার লেখা যায়। অতএব এফ বি বাই এফ এ সমান সমান টি বি বাই টি এ রুট, সব কেটে যাবে, সব কেটে যাবে। অতএব এফ বি সমান সমান এফ এ ইনটু টিবি, টিবি মানটা বসাই দেই। টিবির মানটা হলো 225 খুব সম্ভব, আর টি এর মানটা হলো 200 রুট। তাহলে ঝটপট বলতো এফ বি এর মান আসবে কত? 106.6 নাকি? আবার ক্লিয়ার করো তো বাজান। 106.06। রাহান ইব্রাহিম তোমারটা দেখো তো, চেক করো। ফাহাদ আল ফয়সাল বলতে চলে 106.06 মানে কি? 106 হার্জ। ওই 06 নিয়ে গ্যাঞ্জাম করার মানে হয় না। আমরা লিখতে পারলাম 106 হার্জ পারলাম। আমাদের সি নাম্বারের ঝামেলা শেষ। এখন বলা হলো দুইটা তারকে বাজাইয়া বাজাইয়া বিট তৈরি হয় কিনা মানে চেক করা হচ্ছে, বিট তৈরি হয় কিনা চেক করা হচ্ছে। আচ্ছা, তাহলে আমি এ তারের কম্পাঙ্ক জানি 100, বি তারের কম্পাঙ্ক জানি 106। এবার দেখি তো সি তারের বেলায় কি হয়। এফ সি সমান সমান
1/2 TC by m root over কেন যে l এর নিচে c হলো না m এর নিচে c হলো না বুঝছি অতএব fc by fa সমান সমান হবে tc by t এর রুট অতএব fc এটা কিন্তু d নাম্বার শুরু হয়ে গেছে fc সমান সমান fa tc by t এর রুট fa কত 100 250 200 রুট আয় তাড়াতাড়ি বলতো fc এর মানটা কত আসে তাড়াতাড়ি আমার এখানে অ্যানসার নাই একশো 11.8 এটাকে আমরা বলতে পারি 112 হার্জ আমি ভগ্নাংশ নিতে চাচ্ছি না এটাকে আমরা বলতে পারি 112 হার্জ এবার তুমি তিনটা পয়েন্ট লিখবা এখন তিনটা পয়েন্ট পয়েন্ট 1 পয়েন্ট 2 পয়েন্ট 3 তিনটা পয়েন্ট লিখবা তাড়াতাড়ি কর বাজান অনেক দূর যাওয়া লাগবে আজকে এখনো আল্লাহ তাড়াতাড়ি কর তিনটা পয়েন্ট আমরা লিখছি আচ্ছা এখন দেখো তো এফ এ কত 100 আর এফ বি কত 106 লেখো এ এবং সি কে একসাথে শব্দায়িত করলে একটু তাড়াতাড়ি লিখবা এ এবং সি কে একসাথে শব্দায়িত করলে এক নাম্বার পয়েন্টে লিখবা সরি এ এবং বি কে বলেছে এ এবং বি কে একসাথে শব্দায়িত করলে প্রতি সেকেন্ডে 6টি বিট সৃষ্টি হবে কেন 6টি বিট সৃষ্টি হবে কারণ এ হলো 100 বি হলো 106 ব্যবধান কত 6 তাহলে প্রতি সেকেন্ডে 6টা বিট সৃষ্টি হবে ঠিক আছে পাইলাম এক নাম্বার পয়েন্ট শেষ তাহলে বাজান এক নাম্বার পয়েন্টে কি লিখছি এ এবং বি কে একসাথে শব্দায়িত করলে প্রতি সেকেন্ডে 6টি বিট সৃষ্টি হবে এই ফলাফলটাই তারা চাইছে আমার কাছে এবার 2 নাম্বার পয়েন্টে লেখো বি এর কম্পাঙ্ক 106 তাহলে সি এর কম্পাঙ্ক 112 তাহলে বি আর সি কে একসাথে আঘাত করলে শব্দায়িত করলে কটা বিট 6টা বিট লেখো বি এবং সি কে একসাথে শব্দায়িত করলে বি এবং সি কে একসাথে শব্দায়িত করলে প্রতি সেকেন্ডে 6টি বিট সৃষ্টি হবে কেমনে 6টা তুমি বুঝতে পারছো এগুলো বাচ্চারাও বুঝে এখন বি এর ফ্রিকোয়েন্সি 106 সি এর ফ্রিকোয়েন্সি 112 তো ঠাসঠুস বুঝছি এইবার আসো 3 নাম্বার পয়েন্ট এইবার কথা আছে এ এবং সি এবার এ এবং সি কে একসাথে শব্দায়িত করলে প্রতি সেকেন্ডে এ এবং সি কে একসাথে শব্দায়িত করলে প্রতি সেকেন্ডে 12টি বিট সৃষ্টি হবে কেমনে 12টি হলো কারণ এ হলো 100 সি হলো 112 ওই মিয়া কি 12টি বিট সৃষ্টি হবে কিন্তু রমেশ ফরা কিন্তু সেই বিট শুনতে পাওয়া যাবে না বা অনুধাবন করা যাবে না তাড়াতাড়ি কর কেন যাবে না আমরা পড়াইছি না 10-এর অধিক বিট আমরা শুনতে পাই আমাদের শ্রবণ অনুভূতির স্থায়িত্বকাল কয় সেকেন্ড 0.1 সেকেন্ড তার মানে কি 10-এর অধিক বিট আমরা শুনতে পাবো না অনুধাবন করতে পাবো না এই কথাটা লিখতে হবে ওখানে এটাই ওরা মনোযোগ দিয়ে শুনবে তাহলে এ এবং সি কে একসাথে শব্দায়িত করলে প্রতি সেকেন্ডে 12টি বিট সৃষ্টি হবে কিন্তু ওই বিট শুনতে পাওয়া যাবে না বা অনুধাবন করা যাবে না বা রিয়ালাইজ করা যাবে না কেন যাবে না কারণ আমরা প্রতি সেকেন্ডে 10-এর অধিক বিট শুনতে পাই না ওখানে হবে 12টা বিট it cannot possible for me to realize the number of beats 12 per second never তো 1 নাম্বার আর 3 নাম্বার পয়েন্ট তো সেম হইয়া গেল মানে না তো ফার্স্টে বলছি এই পশ্চিম খেয়াল কর
এক নম্বরে বলছি, আমাদের বই শেষ হয়ে গেল, ইয়াহু। এক না বলছি, শুনতে বাজান। এক নম্বরে বলছি এ এবং বি কে একসাথে শব্দায়িত করলে প্রতি সেকেন্ডে 6টা বিট। আর 2 নম্বরে বলছি বি এবং সি কে একসাথে শব্দায়িত করলে প্রতি সেকেন্ডে 6টা বিট। 3 নম্বরে বলছি এ এবং সি কে একসাথে শব্দায়িত করলে প্রতি সেকেন্ডে 12টা বিট সৃষ্টি হবে, কিন্তু বলছি ওই বিট শুনতে পাওয়া যাবে না, ওই বিট অনুধাবন করা যাবে না, ওই বিট রিয়ালাইজ করা যাবে না, কারণ আমরা প্রতি সেকেন্ডে 10-এর অধিক বিট শুনতে পাই না। কেন পাই না ওটা বলা দরকার নেই, কারণ আমার অনুভূতির স্থায়িত্ব কাল হইল 112 কৈপালের, মানে এফসি কত 112 না দিশা? এফসি কত ছিল 111.8, ওটা তো 112 লিখছে। আর একদম সত্যিকার অর্থে ঘোষিত নাক ফাটা ফেলা উচিত। ইয়াহো বুঝছি। এবার আসেন, দাঁড়ান, শেষ হয় নাই, এখন বাকি আছে। এই চ্যাপ্টারের শেষ প্রশ্ন লেখেন, শেষ প্রশ্ন। আচ্ছা দেখবো না আইরিন, দেখি শেষ প্রশ্ন লেখো। পরবশ কম্পন কাকে বলে? দৌড়াও, শেষ প্রশ্ন। আর 5-7-8 মিনিট সময় দিব আমি। হ্যাঁ, তুমি পড়াশোনা করবা না, তুমি পড়াশোনা করবা না, তুমি ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াবা, তুমি ঘুমাইয়া ঘুমাইয়া বেড়াবা, পরিশ্রম করবা না, তুমি ড্রিম দেখবা না, তাহলে তোমার বই কেমনে শেষ হবে? রায়হান ইসলাম মাহির, আজকে থেকে শুরু করো না, পারবা ইনশাল্লাহ। বুঝছে, পৌষে বুঝছে না, এতক্ষণ পর বুঝছে। আর ঘুষি দিয়ে নাক টাক ফাটা ফেলা দরকার আছে দিশা। ওটা আবার কি ছিল ওটা? আচ্ছা, পরবশ কম্পন কাকে বলে? পরবশ, এটাকে আরোপিত কম্পনও বলা হয়, পরবশ, বা এটাকে আরোপিত বলা হয়। তারপর লিখবা পরবশ কম্পন কাকে বলে। আচ্ছা, এখন আরেকদিন বলবো না, তাহলে লেখো পরবশ কম্পন কাকে বলে। তারপর লিখবা অনুনাদ কাকে বলে। অনুনাদ, অনুনাদ কাকে বলে? অনুনাদ, অনুনাদ কাকে বলে? পরবশ কম্পন কাকে বলে? অনুনাদ কাকে বলে? লিখছি? আচ্ছা, এবার এক এক করে শুনি। মাঝে মাঝে আমাদের এমন হয়, কিন্তু দেখা গেল রাস্তায় জোরে একটা শব্দ হয়েছে, জানলার কাঁচগুলা কেঁপে উঠছে, দরজাটা কেঁপে উঠতেছে, টেবিলটা কেঁপে উঠছে। তার মানে কি? ওই বোমের এক টুকরা, ওই শব্দের এক টুকরা এসে তোমার জানলা লাগছে নাকি? না, ওই কম্পন তোমার জানলার মধ্যে সঞ্চালিত হয়েছে। পরবশ, বাংলার মধ্যেই অর্থ আছে পরবশ, পরকে বশ করা। তার মানে ওই কম্পন তোমার জানলাকে বশ করছে, জানলাও কাঁপা শুরু করে দিছে। তাহলে এ ধরনের কম্পনকে আমরা বলবো হচ্ছে পরবশ কম্পন। এরকম হয়, কিন্তু প্র্যাকটিক্যালি হয়, এটা প্র্যাকটিক্যালি হয়। হ্যাঁ, রেজোনেন্স, হ্যাঁ তানহা রেজোনেন্স বলে এটাকে। আচ্ছা, প্র্যাকটিক্যালি কি হয়? এই যে জোরে শব্দ হয়, জানলা কেঁপে ওঠে, দরজা কেঁপে ওঠে, গ্রিলটা কেঁপে ওঠে, তারপর টেবিলটা কেটে ওঠে, হয় না এরকম? তার মানে ওই কম্পন তোমার ওই জানলাকে, তোমার এই দরজাকে বশ করছে, এই জন্য নাম হচ্ছে পরবশ। ঠিক আছে? এবার তুমি লিখবা, সুন্দর মতো সংজ্ঞা লিখবা, সময় নাই। আচ্ছা পড়ছি, তাহলে দেখবো না, তারা দেখো। যখন কোনো বস্তুর আরোপিত, একটু তাড়াতাড়ি করতে হবে বাজান, যখন কোনো বস্তুর উপর আরোপিত, সংজ্ঞাটা একটু কঠিন হইতে পারে। যখন মানে কোনো বস্তুর উপর আরোপিত পর্যাবৃত্ত স্পন্দনের কোনো বস্তুর উপর আরোপিত, তাড়াতাড়ি লিখতে হবে বাজান, না বারে আন্দাজে। কোনো বস্তুর উপর আরোপিত পর্যাবৃত্ত স্পন্দনের, পর্যাবৃত্ত স্পন্দনের বস্তুর স্বাভাবিক কম্পনের চেয়ে পর্যাবৃত্ত স্পন্দনের কম্পন
বস্তুর স্বাভাবিক কম্পনের চেয়ে ভিন্নতর হলে, এটা বইতে লেখা আছে, একটু দেখে নিও। বস্তুটি প্রথমে অনিয়মিতভাবে কম্পিত হয়, পরে পরে আরোপিত কম্পাঙ্কে কম্পিত হয়। এই ধরনের কম্পনকে পরবশ কম্পন বা আরোপিত কম্পন বলে। এটা বইতে লেখা আছে। মানে বলি, কোনো একটা বস্তুর উপর আরোপিত, কোনো একটা বস্তুর উপর পর্যাবৃত্ত স্পন্দনের কম্পন, আর বস্তুর কম্পন যদি প্রথমে ভিন্নতর হবে, পরে আবার ভিন্নতর হওয়ায় প্রথমে অনিয়মিতভাবে কাঁপবে, পরে সমান হয়ে গেলে তখন তারা নিয়মিতভাবে কাঁপবে। তাহলে এ ধরনের কম্পনকে আমরা বলবো হচ্ছে আরোপিত কম্পন বা পরবশ কম্পন। শারীরাপন এই সংজ্ঞা বইতে দেওয়া আছে, আমি আর বললাম না। তস্তুবা বইতে দেওয়া আছে, খেয়াল করো। রিন্তি একই কথা বইতে দেওয়া আছে, দেখো। এইবার আসো, কয়েকদিন আগে আমাদের টিভিতে একটা মেন ছিল। আচ্ছা, আমি আবার বলবো। আরে দেখো, কোনো বস্তুর উপর আরোপিত পর্যাবৃত্ত স্পন্দনের কম্পন, কোনো বস্তুর উপর আরোপিত পর্যাবৃত্ত স্পন্দনের কম্পন, কম্পন এই পর্যন্ত লিখছি মনে হয়। কম্পন বস্তুর স্বাভাবিক কম্পনের চেয়ে বস্তুর স্বাভাবিক কম্পনের চেয়ে ভিন্নতর হলে, বস্তুটি ভিন্নতর হলে এই পর্যন্ত লিখছে, বস্তুটি প্রথমে অনিয়মিতভাবে কাঁপবে, বা কম্পিত হবে, পরে আরোপিত কম্পাঙ্কে কম্পিত হবে। এ ধরনের কম্পনকে পরবশ বা আরোপিত কম্পন বলে। আচ্ছা, গেল। এবার চলে আসো অনুনাদ। তাড়াতাড়ি করো। অনুনাদ। দেখো, কোন বস্তুর দ্রুত যাও। অনুনাদে যাওয়ার আগে তোমাকে আমি দুইটা এক্সাম্পল দিব। এক্সাম্পল 2, এটা কয়দিন আগেই পৃথিবীতে ঘটছে। লেবাননের বৈরুতে, মনে হয় খুব সম্ভব, বৈরুত একটা সমুদ্র বন্দর ছিল। ওখানে অ্যামোনিয়াম নাইট্রেটের একটা বিস্ফোরণ হয়েছিল। দেখছো তোমরা, টিভিতে দেখছো, ফেসবুকে দেখছো, তারপর তোমার খবরে পেপার পত্রিকায় দেখছো। এবং যে বিস্ফোরণ হয়েছে, বলা হচ্ছে 10 কিলোমিটার এলাকার ভিতরে যত বাড়িঘর ছিল সবার কাজ টাজ এবং বিল্ডিং পর্যন্ত ভেঙে গেছে, এবং অনেক মানুষ হতাহত হয়েছে। তোমরা জানো এটা, কদিন আগে গোটা ওখানে অনুনাদ হয়েছে। অনুনাদ মানে বুঝো। যেমন সেকেন্ড এক্সাম্পলটা বলি, আমাদের সোলজাররা যখন মার্চ পাস করবে, যখন তারা ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে মার্চ পাস করে, যদি করে, তাহলে যে কোনো সময় ঝুলন্ত ব্রিজটা ভেঙে যেতে পারে। কারণ এই যে মার্চ পাস করা, তার একটা ফ্রিকোয়েন্সি আছে। ওই যে ঝুলন্ত ব্রিজ, তারও একটা ফ্রিকোয়েন্সি আছে। দুটা যদি সমান হয়, তাহলে সেটা সবচেয়ে বেশি, ঝুলন্ত ব্রিজটা সবচেয়ে বেশি বিস্তার নিয়ে কাঁপবে, এবং তখন সোলজাররা তো পড়েই যাবে, প্লাস ব্রিজটাও ভেঙে যাবে। এজন্য সোলজারদেরকে ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে মার্চ পাস করতে নিষেধ করা হয়। এটা দিয়ে অনুধাবন প্রশ্ন আসবে যে সৈন্যদেরকে কেন ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে মার্চ পাস করতে নিষেধ করা হয়, ব্যাখ্যা করো। এবং তোমরা যারা গ্রামে গেছো, কোনোদিন গেছো আমি জানি, গ্রামে গেছো, ওখানে দেখবে যে বাঁশের সাঁকো আছে। দেখবে যে ছোট বাচ্চারা ঠুস করে পার হয়ে গেল, আর তুমি ঢাকা শহর থেকে 10 বছর পর গেছো, তুমি আর পার হইতে পারতেছো না। ছোটকালে পারছো, এখন আর পারো না। এবং দেখবা ওরকম হয়েছে গ্রামে। একটু কল্পনা যাও তো দেখি। মাঝে মাঝে দুষ্টামি করে গ্রামের বাচ্চারা, কি করে, ওই 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 সাঁকোর বিদ্যুতে জোরে দৌড়ায়, মানে জোরে তাতে যেতে চায়। সাঁকর নাড়ে, তখন দেখবা যে সাঁকোটা অনেক জোরে কাঁপাকাঁপি শুরু করে দেয়। কারণটা কি? ওই সাঁকর কম্পাঙ্ক, আর যে জোরে দৌড় দিল, জোরে যাওয়ার চেষ্টা করলো, জোরে পা ফেললো, তার কম্পাঙ্ক যদি সমান হয়,
তখন এটা সবচেয়ে বেশি বিস্তার নিয়ে কাঁপবে, তখন আমরা পড়ে যাব, খালের ভিতর পড়ে যাই। এরকম হয়েছে কিন্তু জীবনে অনেক হয়েছে, আমি জানি, সাক্ষ্য। ইয়েস। তাহলে এবার লেখো অনুনাদ কাকে বলে, তাড়াতাড়ি করো। কোন বস্তুর নিজস্ব কম্পাঙ্ক এবং না ভারে ভাঙবে না, জি না স্যার, যান বাইরে হয়ে যায় না। আচ্ছা, দেখো, যখন কোনো বস্তুর নিজস্ব কম্পাঙ্ক এবং আচ্ছা জান একটু চুপ কর। কোনো বস্তুর নিজস্ব কম্পাঙ্ক এবং তার উপর আরোপিত কম্পাঙ্ক যদি সমান হয়, তবে ওই যে বৈরুতে লেবাননে যেটা উঠছে, ওই শব্দের কম্পাঙ্ক আর কাচের কম্পাঙ্ক এগুলো সমান হয়ে গেছে, গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। কোনো একটি বস্তুর নিজস্ব কম্পাঙ্ক এবং তার উপর আরোপিত কম্পাঙ্ক যদি সমান হয়, আরে এই কথা আমি 10 বার বলে ফেলছি, তবে বস্তুটি সর্বোচ্চ বিস্তার সহকারে, তবে বস্তুটি সর্বোচ্চ বিস্তার সহকারে কম্পিত হবে। হ্যাঁ, আরোহী নূর, সব জিনিসের একটা নিজস্ব কম্পাঙ্ক থাকবে। কঠিন বস্তুর, প্রতিটা কঠিন বস্তুর একটা নিজস্ব কম্পাঙ্ক থাকবে। আচ্ছা, তখন বস্তুটি সর্বোচ্চ বিস্তার সহকারে কম্পিত হয়, এ ধরনের পরবশ কম্পনকে অনুনাদ বলে। এ ধরনের পরবশ কম্পনকে অনুনাদ বলে। এইবার আমরা আজকে শেষ করলাম একটা ছোট্ট অনুধাবন প্রশ্ন দিয়ে, লেখো। এবং ফার্স্ট পেপার শেষ আমাদের, আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, ফার্স্ট পেপার শেষ হয়ে গেল। লেখো, সকল অনুনাদই পরবশ কম্পন, সকল অনুনাদই পরবশ কম্পন, কিন্তু সকল পরবশ কম্পন অনুনাদ নয়। ব্যাখ্যা করো। তাই তো, যখন কম্পাঙ্ক দুটা সমান না, তখন হবে পরবশ কম্পন। তার মানে, আর যখন কম্পাঙ্ক দুটা সমান, আরোপিত কম্পাঙ্ক আর নিজস্ব কম্পাঙ্ক সমান, তখন হবে অনুনাদ। তার মানে অনুনাদ তো পরবশ কম্পনই, কিন্তু পরবশ হলেই অনুনাদ হবে না। দেখো, সকল অনুনাদই পরবশ কম্পন, কিন্তু সকল পরবশ কম্পন অনুনাদ নয়। ব্যাখ্যা করো। পারবা? তুমি সিম্পল কথা বলে দিবা। তুমি ফার্স্টে পরবশ কম্পনের সংজ্ঞা দিবা, তারপর অনুনাদের সংজ্ঞা দিবা, সংজ্ঞা দিয়ে লিখে দিবা, সুতরাং দেখা যাচ্ছে ঠিস ঠিস অ্যান্ড ঠিস। ওকে, থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস। আমাদের চ্যাপ্টার 9 শেষ হয়ে গেল। আর মনে হয় চ্যাপ্টার 9-এর সাথে সাথে, মানে অফিসিয়ালি বলি আর যেটি বলি, আমাদের ফার্স্ট পেপার বই শেষ হলো। আগামী ক্লাসে আমরা চ্যাপ্টার খুব সম্ভব 4 শুরু করব। চ্যাপ্টার 4, এটা কিন্তু কঠিন চ্যাপ্টার। কঠিন মানে কি, অনেক কিছু বোঝার আছে। চ্যাপ্টার 4 হলো না, একে কঠিন বস্তুর, সকল কঠিন বস্তুর ফ্রিকোয়েন্সি সেম না, না, সকল কঠিন বস্তুর ফ্রিকোয়েন্সি সেম না। আবেগ আপ্লুত হইলাম শিল্পী, গুড। এখন প্রশ্ন হলো, আচ্ছা দেখবো না দ্বারা, প্রশ্ন হলো আমরা আগামী ক্লাসে চ্যাপ্টার 4 শুরু করব, সেকেন্ড পেপারের, ওই যে তড়িৎচুম্বক ক্রিয়া। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে বাবা, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা, সবাই সবার জন্য দোয়া করবে, আল্লাহ আমাদের সবাইকে যেন সুস্থ রাখেন, হেফাজত করেন। আল্লাহ হাফেজ।